বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। আমরা এই পর্যায়ে ফৌজদারি কার্যবিধি আইন পড়বো। খেয়াল করি সবাই, ফৌজদারি কার্যবিধি আইন। ফৌজদারি কার্যবিধি আইনের আমরা গত ক্লাসে পড়েছিলাম সরকার কোন কোন ক্ষেত্রে আপিল করতে পারেন, আপিল কালে করণীয় কি। খালাসের বিরুদ্ধে সরকার আপিল করে থাকেন 417 ধারায়, অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে আপিল করে থাকেন 417 ক ধারায়। দুইটাই পাবলিক প্রসিকিউটরের মাধ্যমে আপিল করে থাকেন। যখন সরকার আপিল করে থাকেন তখন পদ্ধতি হচ্ছে অবশ্যই উল্লিখিত অপরাধীকে পুনরায় গ্রেফতারের নিমিত্তে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করে থাকেন 427 ধারা অনুযায়ী। এখন আমরা দেখব এখন আমরা দেখব 418। এতক্ষণ আমরা পড়েছিলাম না কোন কোন ক্ষেত্রে আপিল করা যায়, কোন কোন ক্ষেত্রে আপিল করা যায় না। আজকে আমরা দেখব কোন কোন বিষয়ে আপিল গ্রহণযোগ্য। কোন কোন বিষয়ে আপিল গ্রহণযোগ্য আমরা দেখতে পাই। আপিল গ্রহণযোগ্য ঘটনার প্রশ্নে অথবা আইনের প্রশ্নে। ঘটনার প্রশ্নে অথবা আইনের প্রশ্নে আপিল গ্রহণযোগ্য। আমরা দেখতে পাই 418 ধারায় বলা আছে আপিল ঘটনার প্রশ্নে এবং আইনের প্রশ্নে গ্রহণযোগ্য হবে। দেন আমরা দেখতে পাবো কতিপয় জনগণের জন্য, এটা একটা রক্ষা কবচ। 426, কোন একটা দণ্ড হলো, 5 বছর, 7 বছর, 10 বছর দণ্ড দেওয়া হলো। ওই দণ্ড পাওয়ার পর তিনি সাথে সাথে উচ্চ আদালতে একটা আপিল করেন। যখনই কোনো দণ্ডের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হয়, তাৎক্ষণিক সে দণ্ড স্থগিত হয়ে যায়। কোনো দণ্ডের বিরুদ্ধে আপিল করলে সে দণ্ড স্থগিত হয়ে যায়, সেজন্য অপরাধী একটা সুযোগ পায়, তার মতো সে চলতে পারে। তাহলে দণ্ড কখন স্থগিত হয় আমরা দেখব। দণ্ড স্থগিত হয়ে যাবে 426 ধারা অনুযায়ী। যখনই আপিল করা হবে তখন দণ্ড স্থগিত হবে 426 ধারায়। যখনই আপিল করা হবে তখন দণ্ড স্থগিত স্থগিত হবে 426 ধারায়। তাহলে আপিল কোন কোন ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে? ঘটনার প্রশ্নে এবং আইনের প্রশ্নে আপিল গ্রহণযোগ্য 418। আপিল করা হলে দণ্ড স্থগিত হয়ে যাবে 426। তাহলে প্রশ্ন খেয়াল করি, কোন কোন ক্ষেত্রে আপিল গ্রহণযোগ্য? 418 ধারা অনুযায়ী ঘটনার প্রশ্নে, আইনের প্রশ্নে আপিল গ্রহণযোগ্য। কখন আপিল কখন দণ্ড স্থগিত রাখা হয় আমরা দেখব। আপিল প্রসঙ্গে কোনো বিষয়ে কোনো দণ্ডের বিরুদ্ধে যদি আপিল করা হয়, আপিল পেন্ডিং থাকে, সেক্ষেত্রে কেবল দণ্ড স্থগিত হয়ে যায় 426। দেন আমরা দেখতে পাবো 431 ধারা অনুযায়ী। 431 ধারা অনুযায়ী আপিল কখন পণ্ড হয় প্রশ্ন আসতে পারে। আপিল কখন পণ্ড হয় আমরা দেখব। আপিলকারী যিনি আপিল করলেন, আপিলকারীর যদি মৃত্যু হয়ে থাকে তাহলে আপিল পণ্ড হবে। পাশাপাশি আপিলকারী যদি, যেমন আপিল করার পর আসামি যদি মৃত্যু হয়ে থাকে, তাহলেও আমরা দেখতে পাই দণ্ড বা আপিল পণ্ড হয়ে যায়। তাহলে আপিল কখন পণ্ড হয়? আপিলকারী এবং অপরাধী দুইজনের যদি কোনো একজন মৃত্যু হয়ে থাকে তাহলেই উক্ত আপিল পণ্ড হয়ে যাবে। তাহলে প্রশ্ন আমরা বুঝতেছি কিনা? আপিল কখন পণ্ড হয়ে থাকে আমরা দেখব। আপিলকারীর মৃত্যু হলে অথবা আসামির মৃত্যু হলে উল্লিখিত আপিল পণ্ড হয়ে যায় 431। তাহলে প্রথমে বললাম ঘটনার প্রশ্নে, আইনের প্রশ্নে আপিল গ্রহণযোগ্য 418। দ্বিতীয়ত আমরা বললাম আপিল করলে দণ্ড স্থগিত 426। তৃতীয়ত আমরা বললাম আপিল কখন পণ্ড হয়ে যায়? আপিলকারীর মৃত্যু হলে অথবা আসামির মৃত্যু হলে আপিল পণ্ড হয়ে যায়। এ হচ্ছে আমাদের গত ক্লাস থেকে আমরা পড়েছিলাম। খেয়াল করবো 31তম অধ্যায়। আজকে আমরা চলে যাব 32তম অধ্যায়। 32তম অধ্যায় শুরু করার পূর্বে তিনটা বিষয় আমরা জানবো, এট এ গ্ল্যান্স তিনটা বিষয় জানবো। এভরিবডি অ্যাটেনশন প্লিজ। আমাদের প্রথম বিবেচ্য বিষয় রিভিউ কাকে বলে। দ্বিতীয় বিবেচ্য বিষয় রেফারেন্স কাকে বলে। তৃতীয় বিবেচ্য বিষয় রিভিশন কাকে বলে। আমাদের পড়ার আগে বিষয়টা জানতে হবে।
তাহলে রিভিউ কাকে বলে, রিভিশন কাকে বলে, রেফারেন্স কাকে বলে, আজকে ক্লাসের মাধ্যমে আমরা জানার চেষ্টা করব। আমরা দেখতে পাই রিভিউ কোনো দণ্ড বা কোনো আদেশ, কোনো দণ্ড অথবা কোনো প্রকার আদেশ পুনর্বিবেচনার আবেদনকেই রিভিউ বলা হয়। কি? কোনো দণ্ড অথবা আদেশ, কোনো দণ্ড অথবা আদেশ পুনর্বিবেচনার আবেদনকে রিভিউ বলা হয়ে থাকে। তাহলে কোনো দণ্ড অথবা আদেশের যে আদেশটা দেওয়া হলো সে আদেশের পুনর্বিবেচনার যে আবেদন, সে আবেদনটাকে রিভিউ বলে অভিহিত করা হয়। রিভিউ করেন, আবেদন করার পর রিভিউ করে থাকেন। দেন আমরা দেখব রেফারেন্স কাকে বলে। রেফারেন্স কাকে বলে? নিম্ন আদালত যদি কোনো প্রকার সিদ্ধান্তে উপনীত হতে না পারেন, কোনো আদালত যদি কোনো প্রকার সিদ্ধান্তে উপনীত হতে না পারেন, সেক্ষেত্রে তিনি তার ঊর্ধ্বতন আদালতে উল্লেখিত সিদ্ধান্ত নেওয়ার জন্য মতামত চাইতে পারেন। সে মতামত চাওয়াটাকেই রেফারেন্স বলা হয়। মতামত চাওয়াকে রেফারেন্স বলা হয়। আমরা দেখি, তাহলে রিভিউ জানলাম পুনর্বিবেচনার আবেদন, রেফারেন্স জানলাম কোনো দণ্ড দেওয়ার জন্য কোনো আদালত যদি সিদ্ধান্তে উপনীত হতে না পারে, তাহলে যৌক্তিকতা উল্লেখপূর্বক উচ্চ আদালতের মতামত চাওয়াকে আমরা দেখতে পাই রেফারেন্স বলে অবহিত করা হয়। পাশাপাশি রিভিশন কাকে বলে? আমরা দেখব উচ্চ আদালত নিম্ন আদালতের কোন রায় এর সঠিকতা যাচাইয়ের জন্য উল্লিখিত রায়কে পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বাছাই করেন, তাকে আইনের ভাষায় রিভিশন বলে অবহিত করা হয়। তাহলে আমরা কি পেয়েছি? রিভিউ কাকে বলে? কোনো দণ্ড অথবা কোনো রায় পুনর্বিবেচনার আবেদনকে আমরা দেখি যে রিভিউ বলে অবহিত করা হয়। পুনর্বিবেচনার আবেদন পাওয়ার পর সংশ্লিষ্ট আদালত সেটাকে রিভিউ করে থাকেন। তাহলে দ্বিতীয়ত আমরা পেয়েছি রেফারেন্স, কোনো সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য কোনো আদালত তার উচ্চ আদালতের নিকট মতামত চাওয়াকে রেফারেন্স বলে অবহিত করা হয়। আর রিভিশন বলতে বোঝানো হয়েছে নিম্ন আদালতের কোনো সিদ্ধান্তকে যথাযথ যুক্তিকতা নিরূপণের জন্য যাচাইয়ের জন্য উচ্চ আদালত পর্যালোচনা করে থাকেন, আইনের পরিভাষায় সেটাকে রিভিশন বলে অবহিত করা হয়। এ হচ্ছে আমাদের রিভিউ, রিভিশন এবং রেফারেন্স। আমরা আজকে দেখব 435 ধারায় এই নিম্ন আদালতের নথি উচ্চ আদালত তলব করতে পারেন রিভিশনের জন্য। নিম্ন আদালতের নথি উচ্চ আদালত তলব করতে পারেন রিভিশনের জন্য। তাহলে নিম্ন আদালতের নথি কি জন্য তলব করে থাকেন? সেই তলব করার কারণ হচ্ছে যে আদালত দণ্ড দিয়েছেন বা কোনো সিদ্ধান্ত দিয়েছেন, সে আদালতের সিদ্ধান্তকে পুনর্বিবেচনার জন্য, সঠিকতা যাচাই করার জন্য উচ্চ আদালত তলব করতে পারেন। এক্ষেত্রে আমরা 435 ধারায় দেখি হাইকোর্ট বিভাগ এবং দায়রা জজ। হাইকোর্ট বিভাগ এবং দায়রা জজ তার এখতিয়ারাধীন আদালতের সিদ্ধান্তকে পুনর্বিবেচনার জন্য নিম্ন আদালতের নথি তলব করতে পারে। তাহলে 435 ধারায় হাইকোর্ট বিভাগ এবং দায়রা জজ, হাইকোর্ট বিভাগ এবং দায়রা জজ নথি তলব করতে পারেন। 435 ধারায় হাইকোর্ট বিভাগ নথি তলবের পর রিভিশন করতে পারেন 439 ধারায়, এবং দায়রা জজ নথি তলব করার পর রিভিশন করবেন 439-এর ক ধারায়। বোঝা গেল? তাহলে নিম্ন আদালতের নথি তলব করেন 435 ধারায় হাইকোর্ট বিভাগ এবং দায়রা জজ। কি কারণে তলব করেন? উল্লিখিত দায়রা জজ এবং হাইকোর্ট বিভাগ তার নিম্ন আদালতের অথবা তার এখতিয়ারাধীন আদালতের সিদ্ধান্তকে পুনর্বিবেচনার জন্য, যাচাই করার জন্য, সঠিকতা যাচাই করার জন্য 435 ধারায় তলব করতে পারেন। তলব করার পর হাইকোর্ট বিভাগ রায় পর্যালোচনা করেন বা রিভিশন করেন 439 ধারায়। পাশাপাশি দায়রা জজ রায় রিভিশন করেন 439-এর ক ধারায়। সর্বোপরি আমরা দেখব সিদ্ধান্ত যাই আসুক না কেন, সে সিদ্ধান্তটি আবার নিম্ন আদালতকে অবহিত করতে হবে 442 ধারা অনুযায়ী। তাহলে হাইকোর্ট বিভাগ নথি তলব করেন, দায়রা আদালত নথি তলব করেন 435 ধারায়, হাইকোর্ট বিভাগ উল্লিখিত নথি রিভিশন করেন 439 ধারায়, এবং দায়রা জজ বা দায়রা আদালত সেই নথি রিভিশন করেন
439-এর ক ধারায় হাইকোর্ট বিভাগ অথবা দায়রা জজ রিভিশন করে যে সিদ্ধান্তে উপনীত হবেন সে সিদ্ধান্তটি নিম্ন আদালতকে অবহিত করবেন 442 ধারায়। সর্বোপরি সর্বশেষ আমরা আজকে জানবো আপিল অথবা রিভিশন। আপিল অথবা রিভিশন নিষ্পত্তি হবে 90 কার্য দিবস এর মধ্যে। আপিল অথবা রিভিশন নিষ্পত্তি হবে 90 কার্য দিবসের মধ্যে। যদিও প্রথমে বলা আছে 90 দিন, দ্বিতীয়ত বলা আছে 90 দিন, অর্থাৎ আপিল নিষ্পত্তি হবে 90 দিন এবং আপিলের পাশাপাশি রিভিশনও নিষ্পত্তি হবে 90 দিন। তবে নিচে বলা আছে উল্লিখিত দিন সমূহ কার্য দিবস বলে গণনা করা হবে। সো আমরা এট এ টাইম জেনে নিব 442-এর ক ধারা অনুযায়ী আপিল অথবা রিভিশন নিষ্পত্তি হবে 90 কার্য দিবস এর মধ্যে। তাহলে আমরা আজকে কি পড়েছি এট এ গ্ল্যান্স সবাই একটু জেনে নেন। 418 ধারা অনুযায়ী আপিল, খেয়াল করবো সবাই, কোন কোন ক্ষেত্রে আপিল গ্রহণযোগ্য, ঘটনার প্রশ্নে অথবা আইনের প্রশ্নে আপিল গ্রহণযোগ্য 418। আপিল স্থগিত করার পর দণ্ড স্থগিত হয়ে যাবে 426। আপিল পণ্ড হয়ে যাবে 431 ধারা অনুযায়ী। আপিলকারী অথবা আসামি যদি মৃত্যু হয়ে থাকে, আপিলকারী অথবা আসামির যদি মৃত্যু হয়ে থাকে আপিল পণ্ড হয়ে যাবে 431 ধারায়। দেন আমরা পড়েছি নিম্ন আদালত এর নথি তলব করতে পারেন হাইকোর্ট বিভাগ এবং দায়রা জজ 435 ধারা অনুযায়ী। কারণ কি কারণে নথি তলব করে থাকেন? সংশ্লিষ্ট আদেশ যাচাই বাছাই করার জন্য। হাইকোর্ট বিভাগ উল্লিখিত নথি রিভিশন করবেন 439 ধারায়। দায়রা আদালত উল্লিখিত নথি রিভিশন করবেন 439-এর ক ধারায়। রিভিশন করার পর যে সিদ্ধান্তে উপনীত হবেন সে সিদ্ধান্ত সমূহ নিম্ন আদালতকে অবহিত করবেন 442 ধারায়। সর্বোপরি রিভিশন এবং আপিল, রিভিশন এবং আপিল, প্রত্যেকটা রিভিশন প্রত্যেকটা আপিল যেদিন রিভিশন করা হলো যেদিন আপিল করা হলো ওই তারিখ হতে 90 কার্য দিবসের মধ্যে অবশ্যই আপিল অথবা রিভিশন নিষ্পত্তি হবে 442-এর ক ধারা অনুযায়ী। ধন্যবাদ সবাইকে। আমরা এখন প্রশ্নোত্তর পর্বে যাব। আসসালামু আলাইকুম।